সোমার গল্পের আসরে সবাইকে স্বাগত। নানা স্বাদের ছোট গল্প নিয়ে আমি হাজির থাকি এই চ্যানেলে। আজ পড়ব সুনির্মল বসুর লেখা হাসির গল্প অজানা কুটুম। গল্পটা শুনে সবার কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট, লাইক, শেয়ার আমাকে আরও ভালো গল্প শোনানোর জন্য উৎসাহিত করে, তাই লাইক কমেন্ট করতে যেন ভুলো না। শুরু করছি হাসির গল্প অজানা কুটুম। সকাল থেকে বেশ মেঘ করেছে, বেলা তখন 8টা হবে। আমি ঘরে বসে এক মনে খবরের কাগজটা উল্টে পাল্টে দেখছি। এমন সময় বন্ধুবর মোহনলাল এসে হাজির। বোর্ডিংয়ের চাকর জগন্নাথকে ডেকে বললাম, ওরে চট করে 2 কাপ চা আর কিছু গরম জিলিপি নিয়ে আয় শিগগির। মোহনলাল বলল, ওহে আমি এই মাত্র চা খেয়ে আসছি, শুধু তোমার জন্যই আনতে দাও। আরে সে কি হয়, আর 1 কাপ চা খেলে কিছু মহাভারত অশুদ্ধ হবে না, এর দিনটা আজ বেশ ঠান্ডা আছে। আমার মুখের কথা কেড়ে নিয়েই মোহনলাল বললে, দিনটা আজ ঠান্ডা আছে বলেই তো একটা মতলব নিয়ে তোমার কাছে এলাম। আজ রবিবার আছে, চলো কাছাকাছি কোথাও ঘুরে আসা যাক। মতলবটা আমার কাছে নেহাত মন্দ লাগলো না। মোহনলালের সঙ্গে অনেকদিনই এরকম আমি ঘুরে বেরিয়েছি। গত রবিবারেও আমরা ব্যারাকপুরে এক বাগানে মাছ ধরতে গিয়েছিলাম। আমি বললাম, কোথায় যাবে মনে করেছো? এমন জায়গায় চলো যেখানে গাঁটের পয়সাও বেশি খরচ হয় না, অথচ কলকাতার বাইরে থেকে ঘুরে আসাও হয়। মোহনলাল বললে, ডায়মন্ড হারবার লাইনে গড়িয়া বলে একটা জায়গা আছে, জায়গাটা শুনেছি খুব সুন্দর। সেখানকার হাটও নাকি একটা দেখবার জিনিস। কলকাতার খুব কাছে, বেশি খরচেরও ভয় নেই। আমি বললাম, কখন ফিরবে? ঘড়ির দিকে তাকিয়ে মোহনলাল বললে, এখন 8:15, 12টার মধ্যে আমরা ফিরবো নিশ্চয়ই। আজ রবিবার, তোমাদের বোর্ডিংয়ের খাওয়া দাওয়া হতে আজ অনেক দেরি হবে, কাজেই অসুবিধার কোনোই কারণ নেই। ততক্ষণে চা আর জিলিপি এসে গেছে। 2 মিনিটের মধ্যে সেগুলি সুব্যবস্থা করে আমরা তাড়াতাড়ি উঠে পড়লাম। ভাগ্য ভালো, শিয়ালদায় এসে দেখলাম ডায়মন্ড হারবারের গাড়ি গার্ড সাহেবের সংকেতের জন্য অপেক্ষা করছে। আমরা গাড়িতে বসলাম, গাড়িও ছেড়ে দিল। একে একে বালিগঞ্জ, ঢাকুরিয়া, যাদবপুর পেরিয়ে ট্রেন হুস হুস করে ঝড়ের মতো ছুটে চলেছে। যাদবপুর ছাড়িয়ে যেতেই আমাদের চোখে পড়ল দুধারের দিগন্ত বিস্তৃত নিচু জমি, ধু ধু করছে ফাঁকা মাঠ। শোনা যায় বর্ষাকালে এইসব জমিতে রীতিমতো বান ডাকে। তখনকার রূপ দেখলে কেউ ধারণা করতে পারে না এখানকে কোনো কালে মাঠ ছিল। মনে হয় ট্রেন কোন সীমাহীন নদীর সেতুর উপর দিয়ে চলেছে। পরের স্টেশনে গড়িয়া। গাড়ি থেকে নেমে পড়লাম। ছোট্ট স্টেশন। ভদ্রলোকের মধ্যে আমি আর মোহনলালই নামলাম। আর যারা নামলো তাদের মধ্যে ছিল কয়েকজন জেলে, কয়েকটি উড়ে, আর একজন ডাক হরকরা, আর কয়েকটা লুঙ্গি পরা মুসলমান কারিগর। গাড়ি থেকে নামতেই হাঁপাতে হাঁপাতে একটি রোগা মতো ভদ্রলোক এসে আমাদের বললেন, আপনারা তো কলকাতা থেকে আসছেন? মোহনলাল আর আমি একসঙ্গে বললাম, হ্যাঁ। ভদ্রলোকটির গায়ে কাপড়ের খুঁট জড়ানো, এতক্ষণ বোধহয় খালি গায়েই ছিলেন। হঠাৎ অপরিচিত 2টি ভদ্রলোকের ছেলেকে দেখেই বোধহয় ভদ্রতার খাতিরে ওই কাপড়ের খুঁট গায়ে জড়িয়েছেন। তিনি বললেন, মহেন্দ্র বাবু এলেন না? মনে মনে বুঝলাম ভদ্রলোক ভুল করেছেন। বেশ কৌতুক অনুভব করলাম। চোখের ইশারায় মোহনলালকে কোনো কথার উত্তর দিতে না মানা করে আমি বললাম, না, বিশেষ কাজে আটকে পড়ায় তিনি আসতে পারলেন না। ভদ্রলোক তখন আমাদের আপ্যায়িত করে ডেকে নিয়ে পথ দেখিয়ে তার বাড়িতে চললেন। ভদ্রলোক একটু এগিয়ে যেতেই আমি মোহনলালকে খুব আস্তে আস্তে বললাম, দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়, বিপদ বুঝলে সটকে পড়া যাবে। মোহনলালও মুচকি হেসে আমার কথায় সায় দিল। মাঠের রাস্তা ধরে আমরা চলেছি। মাঝে মাঝে পথের 2 ধারে বাঁশের ঝাড় আর তার আশেপাশে
এঁদো পুকুর, জনশূন্য গ্রাম। দু এক জায়গায় শুধু দেখলাম কয়েকটি ছেলে পুকুরের জলে নেমে মাছ ধরবার চেষ্টা করছে। অনেকখানি পথ হেঁটে আমরা একটা টিনের বাড়িতে এসে উপস্থিত হলাম। বাইরের ঘরে আমাদের বসিয়ে ভদ্রলোকটি ছুটে ভিতরে গেলেন। টের পেলাম ভিতরে বেশ সাড়া পড়ে গেল। দু একটি ছোট ছোট ছেলে মেয়ে এসে কৌতূহলের সঙ্গে আমাদের দেখতে লাগলো। বোধ হলো যেন আশেপাশের জানলা দিয়ে বাড়ির মেয়েরাও উঁকিঝুঁকি মারছে। ব্যাপারটা মন্দ নয়। আমি আর মোহনলাল খুব চাওয়াচাওয়ি করতে লাগলাম। এখন পর্যন্ত কিছুই বুঝে উঠতে পারছি না। দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। ছোট্ট একখানা বৈঠকখানা ঘর, বেশ ফিটফাট করে সাজানো। তক্তপোশের উপর একটা পরিষ্কার সাদা চাদর বিছানো। একপাশে একটা টেবিল, তার উপরে অনেক দিনের পুরানো একখানা আয়না। একধারে একটা ছোট টাইম পিস ঘড়ি টিকটিক করছে। টিনের দেওয়ালে কতগুলি রংচঙের ক্যালেন্ডার টাঙানো। ঘরের এক কোণে একটা কাপড় জড়ানো লম্বা মতো কি জানি ঝুলছে। মনে হলো বোধহয় এসরাজ। আমরা জুতো খুলে তক্তপোশের উপরে উঠে বসলাম। দূরে শাড়ি পরা নোলকনাকে একটি ছোট্ট মেয়ে হাঁ করে আমাদের দিকে তাকিয়েছিল। মোহনলাল বলল, খুকি, এক গ্লাস জল খাওয়াতে পারো? আঁচল ঘুরিয়ে খুকি এক ছুটে ভিতরে চলে গেল। মুহূর্তের মধ্যে ভদ্রলোকটি দুটি নেয়াপাতি ডাব কেটে এনে আমাদের সামনে ধরে বললেন, এখনই ডাবের জলটুকু খান, চা হচ্ছে, চা খেয়ে তারপর মেয়ে দেখবার ব্যবস্থা করা যাবে। আমাদের দম ফেটে হাসি বেরিয়ে আসছিল। মোহনলাল হাসি চাপতে না পেরে খুব খুব করে কাশতে আরম্ভ করে দিল। কিছুক্ষণ পরে চা এলো, তার সঙ্গে গরম গরম ফুলকো লুচি আর আলুর দম। আমরা বিনা বাক্য ব্যয়ে খাবারগুলি সাবার করে ফেললাম। তারপর মেয়ে দেখার পালা। লাল রঙের শাড়ি পরা একটি খুকির হাত ধরে ভদ্রলোক আমাদের ঘরে ঢুকে বললেন, না মা, প্রণাম করো। খুকি আমার পা ছুঁয়ে প্রণাম করলো। হাসি চেপে চেপে মোহনলালের চোখ মুখ তো লাল হয়ে উঠেছে। আমারও মারাত্মক রকমের হাসি পাচ্ছিল, কিন্তু হেসে ফেললেই সব মাটি। যথাসম্ভব গম্ভীর হয়ে জিজ্ঞাসা করলাম, এর নামটি কি? ভদ্রলোক চেয়ে বললেন, বলো মা, নাম বলো। মুখ নিচু করে অতি অস্পষ্ট ভাষায় খুকি বলল, নিস্তারিণী দাসী। মোহনলাল বলল, বাহ, বেশ নাম। আমি ভদ্রলোকটিকে বললাম, আচ্ছা, এখন ওকে ভিতরে নিয়ে যান। ভিতরে আর নিয়ে যেতে হলো না। চৌকাঠ পর্যন্ত ধীরে ধীরে গিয়ে এক লাফে খুকি অন্দরে চলে গেল। আমরা বললাম, এখন তবে উঠি। ভদ্রলোকটি হাত জোর করে বললেন, তা কি করে হতে পারে? এই ভর দুপুরে বেলা ভাত না খেয়ে যেতে পারবেন না? আমি কিছুতেই ছাড়বো না। চান করে খেয়ে দিয়ে খানি বিশ্রাম করে বিকেল বেলার দিকে যাবেন। মনে মনে ভাবলাম, বোর্ডিংয়ে গিয়ে তো সেই কলাইয়ের ডাল আর পুঁই শাকের ছেঁচড়া খেতে হবে। এমন খাসা ভোজটা ছাড়তে যাই কেন? মোহনলালের মনেরও সেই তুরীয় অবস্থা। কিছুক্ষণ পর ভদ্রলোকটি এক শিশি জবা কুসুম তেল আর সাদা ধবধবে দুখানা তোয়ালে এনে বললেন, আমাদের বাড়ির পুকুরের জল খুব চমৎকার, চান করে বেশ আরাম পাবেন। আচ্ছা করে তেল মেখে স্নান করা গেল। বেশ পুকুর, চমৎকার জল। কিছুক্ষণ সাঁতার কেটে উঠে পড়লাম। স্নান সেরে আবার বাইরের ঘরে বসে আছি। ভদ্রলোকটি ভিতরে খাবার ব্যবস্থা করতে গেছেন। এমন সময় ডাক পিয়ন একখানা পোস্ট কার্ড দিয়ে চলে গেল। পরের চিঠি পড়া অন্যায়, কিন্তু পোস্ট কার্ডের দু একটা কথা হঠাৎ চোখে পড়ে যেতেই বাকি সবটুকু পড়বার লোভ সামলাতে পারলাম না। দেখলাম চিঠিতে লেখা আছে, বিহিত সম্মান পুরস্সর নিবেদন মিদং। মহাশয়, রবিবার আপনার কন্যাকে দেখিতে যাইব এইরূপ স্থির ছিল, কিন্তু বড়ই দুঃখের বিষয়, ঘটনাচক্রে সেদিন আর যাইতে পারিব না।
সোমবার সকালের গাড়িতে অবশ্যই যাইব। শ্রীমান হরিমোহন ও কালীচরণ আমার সাথে যাইবে। আমার বিনীত নমস্কার জানিবেন। বসতবল শ্রী মহেন্দ্রলাল মজুমদার। চিঠিখানা পড়ে জলের মতো সমস্ত জিনিসটা বুঝতে পারলাম। ভাগ্যিস চিঠিটা ভদ্রলোকের হাতে পড়ে না, তাহলেই হয়েছিল আর কি। চিঠিখানা গোপনে পকেটে পুরে ফেললাম। মোহনলালকে বললাম, দেখ, যতক্ষণ এখানে আছি তুই হরিমোহন আর আমি কালীচরণ, বুঝলি? বেলা অনেক হয়েছে, খিদে চোটে নাড়ি টনটন করছে। ভদ্রলোকটি বাড়ি বাড়ি এসে হাত জোর করে বলে যাচ্ছেন, আর একটু অপেক্ষা করুন, মাংসটা প্রায় হয়ে এলো। যথাসময়ে খাবার ডাক পড়ল। ভাত কই, এই যে পোলাও, সারি সারি বাটিতে ডাল, কই মাছের কালিয়া, গলদা চিংড়ির ঝোল, মাংসের কোরমা, ভাজা ভুজি, অম্বল, তারপর এলো দই আর সন্দেশ। ভদ্রলোকটি বললেন, পায়েসটা আর হয়ে উঠল না কিছুতেই। আমি বললাম, না না, এই যথেষ্ট, এত আয়োজনেরও কোনো দরকার ছিল না। ছাগল গিলার পর অজগর সাপের যা দশা হয়, আমাদের দশাও তাই হলো। একেবারে নরঞ্চরণ। সমস্ত দুপুরটা পরে নাক ডাকিয়ে ঘুমলাম। বিকেল 5:23 কলকাতার গাড়ি, এই গাড়িতেই আমরা ফিরব। বিকেলেও ভদ্রলোক জলখাবার খেতে অনুরোধ করেছিলেন, কিন্তু কাহা পাকার খাওয়া যায়। 2 কাপ চা খেয়ে আমরা স্টেশনের দিকে হাঁটা দিলাম। ভদ্রলোকটিও সঙ্গে চললেন আমাদের গাড়িতে তুলে দিতে। যথাসময়ে গাড়ি এলো, চড়ে পড়লাম। ভদ্রলোকটি হাত জোর করে আবার বিনয় জানিয়ে বললেন, অনেক কষ্ট দিলাম, কিছু মনে করবেন না, মহেন্দ্রবাবু এলে খুবই সুখী হতাম। গাড়ি ছেড়ে দিল। আমি জানলা দিয়ে মুখ বের করে বললাম, ও বড্ড ভুল হয়ে গেছে, আপনার একখানা চিঠি ছিল, দিতে ভুল হয়ে গেছে। এই বলে হাত বাড়িয়ে সেই পোস্ট কার্ডখানি তার হাতে গুঁজে দিলাম। হুস হুস করতে করতে গাড়ি স্টেশন ছাড়িয়ে চলে গেল। গল্পটা কেমন লাগলো তা অবশ্যই জানাবে, কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। আর আরও এরকম গল্প শুনতে হলে আমার যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজ তবে এই পর্যন্তই, বিদায়।